হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা শ্রেণীকক্ষ। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। তার আগে সবাইকে বলছি, লকডাউন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। যেভাবে করোনা চারিদিকে ছড়িয়ে পড়ছে তাতে আপনার বাড়িতে থাকাই হয়তো পৃথিবীর পক্ষে, আপনার পক্ষে, সবার পক্ষে ভালো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। তার আগে যদি চ্যানেলটি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। তো বাংলার যে প্রথম যে বিষয়টা বাংলার সবার আগে আসে, যে বিষয়টা যেটার দ্বারা ছোটবেলা থেকে বড় পর্যন্ত আমরা যেটা নিয়েই চলাফেরা করি বা যেটার মাধ্যমে বিভিন্ন সাহিত্য বা বাংলা সাহিত্যকে আলোচনা করি তা হলো ধ্বনি ও বর্ণ। তো ধ্বনি ও বর্ণ যদি আমরা দেখি তো কয় ধরনের ধ্বনি বাংলা ভাষায় পাওয়া যায়? দু ধরনের, এক হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আর এক স্বরধ্বনি। তো স্বরধ্বনি নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। তো লিখে ফেলি স্বরধ্বনি। স্বরধ্বনি, কটি স্বরধ্বনি আমরা পাই? না, 11টি স্বরধ্বনি এখন আমরা পাই। এবার কথা হচ্ছে এই স্বরধ্বনির মধ্যে আমরা আজকে যে বিষয়টা পড়ছি সেটা ধ্বনিবর্ণর, এখন করছি আমরা স্বরধ্বনি। তো এখানে কিন্তু ওই ক্লাস 1-2 এর মতো করে কিছু বলার নেই। তো যে ধরনের কোশ্চেন গুলো চাকরির পরীক্ষায় কিংবা অন্যান্য পরীক্ষায় বা মাস্টার্সে, অনার্সে হয়তো নেই, কিন্তু 11-12 বা মাস্টার্সে কিন্তু এই বিষয়গুলো আছে। তো সেই জন্য আমরা সরাসরি দেখি স্বরধ্বনি কয় প্রকার। স্বরধ্বনিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, হর্ষস্বর ও দীর্ঘস্বর। হর্ষস্বর মানে হচ্ছে যে নিজেই একা একা উচ্চারণ হতে পারে, তার অন্য কারো সাহায্য দরকার হয় না। তো কি কি এমন স্বরধ্বনি আছে সেগুলো আমরা যদি লিখে ফেলি তো আমরা দেখব 4টে আছে, অ, রস্বই, রস্যু আর রি। এই 4টে হর্ষস্বর আমরা দেখতে পাই। আর তাছাড়া দীর্ঘস্বর কি কি আছে? যেমন আ, দীর্ঘই, দীর্ঘ, আর আছে এ, ওই, ও, ও। এই কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা হচ্ছে দীর্ঘস্বর। তো আমরা দেখলাম যে স্বরধ্বনিকে দুভাগে ভাগ করা যায়, একটা হর্ষস্বর, একটা দীর্ঘস্বর। হর্ষস্বর কি কি? অ, রস্বই, রস্যু, রি। আর দীর্ঘস্বর অ, আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। তো আমরা স্বরধ্বনির যে 2 প্রকার সেটা জানলাম। এছাড়াও স্বরধ্বনির আরো কিছু স্বর আছে, সেগুলো হচ্ছে প্লুতস্বর আর অর্ধস্বর। প্লুতস্বর কি আমরা লিখি, যদি প্লুতস্বরটা লেখা হয় কি দেখব? প্লুতস্বর মানে আমরা যখন কোনো কিছু সুর নিয়ে কথা বলি, যেমন ধরি বাড়িতে যখন মাকে ডাকি, ও মা, এই যে মায়ের সঙ্গে ময় আকারের সঙ্গে লাস্টে যে কতগুলো আ যুক্ত হলো, এই স্বরগুলোকে বলা হয় প্লুতস্বর। কি না, যদি মাটাই লিখি, মায়ের পরে আ, এই যে স্বরটা যে কন্টিনিউ চলছে এটাকে বলা হয় হচ্ছে প্লুতস্বর, মানে ভেসে যাও, প্লুতস্বরে চলে যাও। আর আছে একটা অর্ধস্বর। অর্ধস্বর কি কি আছে? অর্ধস্বর 4টে আমরা পাই, রস্বই, রস্যু, এ আর ও। তো এই ধরনের কোশ্চেন চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য সরকারের পরীক্ষা কিংবা এসএসসি কিংবা প্রাইমারি টেট, এই ধরনের পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো আসে। তো আমরা দেখলাম স্বরধ্বনি, হর্ষস্বর, দীর্ঘস্বর, অ, রস্বই, রস্যু, রি, 4টে হচ্ছে হর্ষস্বর আর দীর্ঘস্বর। আ, রস্যু, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। এবার অনেকের মনে একটা কোশ্চেন থাকে এখন যে স্বরধ্বনি কটা বা স্বরবর্ণ কটা? স্বরবর্ণ অনেকেই বলে 12টা, কিন্তু বর্তমানে কিন্তু 11টা। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক স্বর আর যৌগিক স্বর। তো লিখে ফেলি মৌলিক স্বর আর যৌগিক স্বর। তো মৌলিক স্বর কি আর যৌগিক স্বর কি? মৌলিক স্বর 7টা, স্বরবর্ণে যে 7টা স্বর সেগুলো হচ্ছে মৌলিক স্বর, যেমন অ, আ, রস্বই, রস্যু, এ, ও আর এ। এই এটাকে কিন্তু বর্ণের মধ্যে ধরা হয় না, কিন্তু এটাকে মৌলিক স্বরের মধ্যে ধরা হয়। এই 7টা হলো মৌলিক স্বর। আর যৌগিক স্বর কি কি আছে?
ওই, ও, এই দুটো। তো যৌগিক স্বর কেন এই আর ও? যদি আমরা এইকে ভাঙাই, ওইকে ভাঙাই, তাহলে কি আসবে? এ আসবে প্লাস রস্বই আসবে, আরেকটা কি আসবে? ও আসবে প্লাস রস্বই আসবে, আরো একটা আসবে, সেটা হচ্ছে অ যোগ রস্বই। তো ওইকে যদি ভাঙাই তাহলে আমরা তিনটে পাবো। এবার যাকে ভাঙালে এরকম তিন চারটে করে পাওয়া যায় তাকে বলা হচ্ছে যৌগিক স্বর। তার মানে ওকে যদি আমরা ভাঙাই, কি কি আসবে? ও যোগ রস্বউ, অ যোগ রস্বউ। তাহলে আমরা দেখলাম যৌগিক স্বর কি কি? ওই আর ও। ওইকে ভাঙলে এ রস্বই, ও রস্বই, অ রস্বই, আর ওকে ভাঙলে ও রস্বউ, অ রস্বউ। তো মৌলিক স্বর, যৌগিক স্বর আমরা জানলাম। যদি কারো লেখার প্রয়োজন হয় অবশ্যই খাতায় লিখে নেবেন। এবার আমরা স্বরবর্ণের উচ্চারণ স্থান, অর্থাৎ স্বরবর্ণ কোথায় উচ্চারণ হয়, মুখের ভেতর কোথায় স্বরবর্ণ উচ্চারণ হয়, কোথায় বাতাস আঘাত লেগে স্বরবর্ণ, কোন স্বরবর্ণ কিভাবে উচ্চারণ হয়, তার ভিত্তিতে, এই উচ্চারণ স্থানের ভিত্তিতে বিভিন্ন স্বরবর্ণকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন কি কণ্ঠ, তালু, ওষ্ঠ, মূর্ধা, কণ্ঠ তালু আর কণ্ঠ ওষ্ঠ। তার মানে যে স্বরবর্ণটা উচ্চারণের সময় কণ্ঠে কম্পিত হয় বা কণ্ঠে আঘাত করে উচ্চারণ হয় তাকে বলা হয় কণ্ঠবর্ণ। কি না? অ আর আ। আমরা যদি অ আর আ উচ্চারণ করি তবে দেখবো কণ্ঠে আমাদের আঘাত লাগছে। তো একটু ভালোভাবে যদি খেয়াল করা যায় অ আ উচ্চারণ করার সময়, তখন দেখা যায় যে কণ্ঠে বাতাস আঘাত করছে বলেই অ আর উচ্চারণ হচ্ছে, তাই এই বর্ণকে বলা হয় কণ্ঠবর্ণ। তারপরে আসবো তালু বর্ণ, তালব্য, বা যে বর্ণ উচ্চারণের সময় তালুতে বাতাস আঘাত করে। কোনটা না? রস্বই আর দীর্ঘই। এই রস্বই আর দীর্ঘই উচ্চারণের সময় তালুতে আঘাত করছে বলে এই দুই বর্ণকে বলা হয় রস্বই দীর্ঘই, দুই বর্ণকে বলা হয় তালু বর্ণ। তারপরে ওষ্ঠ, ওষ্ঠ বর্ণ কি কি? রস্বই আর রস্বউ। তেমনি মূর্ধা বর্ণ কাকে বলা হয়? রি, রিকে বলা হয় মূর্ধা বর্ণ বা মূর্ধন্য বর্ণ। এ আর ওই, এই দুটো বর্ণকে বলা হয় কণ্ঠ তালু, অর্থাৎ এই দুটো উচ্চারণের সময় কণ্ঠ তালু দু জায়গাতেই আঘাত করে উচ্চারণ হয়। ও আর ও, এই দুটো বর্ণকে বলা হয় কণ্ঠ ওষ্ঠ, অর্থাৎ কণ্ঠ ও ওষ্ঠ দু জায়গাতেই আঘাত করে এই দুটো বর্ণ উচ্চারণ হয়। তো আমরা দেখলাম যে স্বরবর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী কোনটাকে কি বলে। এখান থেকেও শর্ট শর্ট কোশ্চেন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে যে রস্বই দীর্ঘই এই দুটি বর্ণকে কি বর্ণ বলা হয়, তালব্য বর্ণ, কণ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ, মূর্ধবর্ণ, এরকম অপশন দিয়ে করতে পারে। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যঞ্জন বর্ণ। আমরা দেখি ব্যঞ্জন বর্ণে টোটাল 39টা বর্ণ থাকে। 39টার মধ্যে 35টা প্রধান ব্যঞ্জন বর্ণ ও 4টে অপ্রধান ব্যঞ্জন বর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কি কি? ক, খ, গ, ঘ, ঙ সবাই জানে মোটামুটি। এবার এই যে ক, চ, ট, ত, প, এইভাবে এই পাঁচটাকে বলা হয় বর্গ। ব্যঞ্জন বর্ণে কটা বর্গ থাকে? 5টা বর্গ থাকে। কি কি? ক, চ, ট, ত, প। যদি জিজ্ঞেস করা হয় ম বর্ণটি কোন বর্গের বর্ণ, তখন বলতে হবে সেটা প বর্গের বর্ণ। আর পেছনে যেগুলো থাকে প্রত্যেকটা আমরা 5টা করে নিই, প্রতি বর্গে 5টা করে বর্ণ থাকে। এই যে 5টা, এগুলোকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য ব্যঞ্জন কিংবা নাসিক্য বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে বর্গ কাকে বলে, বর্গ প্রতি বর্গে কটা করে বর্ণ থাকে, আর বর্গ টোটাল কটা, আর হচ্ছে নাসিক্য ব্যঞ্জন কি কি, উম, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম। এবার আমরা আসবো এই যে উচ্চারণ স্থান, কোথায় উচ্চারণ করা হয়, এই যে ব্যঞ্জন বর্ণ এগুলোকে আমরা কোথায় উচ্চারণ করি মুখের মধ্যে। যেমনটা আমরা আগে স্বরবর্ণে করে এসেছি, ঠিক সেরকমটাই প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ একটা করে উচ্চারণ স্থান অনুযায়ী এক একটা দলে বসানো হয়। যেমন ক, খ, গ, ঘ, উম, এই 5টাকে যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের কণ্ঠে কম্পিত অনুভূত হয়, কম্পন অনুভূত হয়, তাই জন্য এই 5টাকে বলা হয় কণ্ঠবর্ণ। তারপরে যদি আসে চ বর্গ, চ, ছ বর্গের জ, ঝ, ইয়, এই 5টা যখন আমরা উচ্চারণ করছি তখন সেটা তালুতে, অর্থাৎ তালুতে আমরা যখন বলছি চ, ছ, জ, ঝ, তখন জিভটা আমরা যদি দেখি তালুতে গিয়ে স্পর্শ করছে, তাই জন্য এই 5টা বর্ণকে বলা হয় তালু বর্ণ বা তালব্য বর্ণ। এরপরে আমরা যদি দেখি ট বর্গ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এইগুলো যখন আমরা উচ্চারণ করছি মূর্ধা বা জিভটা মূর্ধায়
অর্থাৎ মাঝের দিকে থেকে যাচ্ছে, তাই জন্য এটাগুলোকে বলা হয় মূর্ধন্য বর্ণ। এবার দন্ত বর্ণ ত, থ, দ, ধ, দন্তের ন, এইগুলো যখন আমরা উচ্চারণ করছি তখন, অর্থাৎ ত বর্ণ বর্গ যখন উচ্চারণ করছি তখন জিভটা দাঁতকে স্পর্শ করছে, যার জন্য এই বর্গটাকে বলা হয় দন্ত বর্গ বা দন্ত বর্ণ। এরপরে আসবে হচ্ছে ওষ্ঠ বর্ণ। ওষ্ঠ বর্ণ কি? যখন দুটো ঠোঁট পরস্পরকে স্পর্শ করে, যেমন প, ফ, ব, ভ, ম, এই পাঁচটা যদি আমরা উচ্চারণ করি, আপনারাও যদি করে দেখেন একই সঙ্গে আমার সঙ্গে, যে প, ফ, ব, ভ, ম, দুটো ঠোঁট কিন্তু একসঙ্গে স্পর্শ হচ্ছে, যার জন্য একে বলা হয় ওষ্ঠ বর্ণ বা ওষ্ঠ বর্ণ। তাহলে আমরা দেখলাম যে কণ্ঠবর্ণ, তালুবর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ আর ওষ্ঠবর্ণ কি কি, নাসিক্য ব্যঞ্জন কোনগুলো, বর্গ কাকে বলে, অন্তস্থ, আর তারপরে যেটা আসছে অন্তস্থ বর্ণ, অন্তের জ, র, ল, ব, এই চারটে যে বর্ণ, এই চারটাকে বলা হয় অন্তস্থ বর্ণ। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম এখান থেকে, বেশি গভীরে যাওয়ার দরকার নেই, যেটুকু দরকার সেটুকু নিয়ে কিন্তু আমাদের এই আলোচনা হচ্ছে। এরপরে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ আর অঘোষ, যেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসেই এসএলএসটি, এসএসসি কিংবা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট, সমস্ত জায়গায় কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন আসে। আর এই ধরনের জিনিসগুলো মাস্টার ডিগ্রিতেও পাওয়া যায়। তো আমরা যদি দেখি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে এগুলো হয়। ব্যঞ্জন বর্ণ ক, খ, গ, ঘ, পাঁচটা বর্গ, আমরা আগে যেটা পড়েছি পাঁচটা বর্গ, সেই পাঁচটা বর্গ কিন্তু এখানে লিখে নেওয়া হলো। তো পাঁচটা বর্গের অল্প প্রাণ কোনগুলো, মহাপ্রাণ কোনগুলো? আচ্ছা, অল্প বলতে কি বুঝি আমরা? যখন কিছু কম বোঝায় তখন অল্প। কারণ আমি আপনার সঙ্গে অল্প কথা বলছি, কম কথা বলছি, তখন আপনি বলবেন যে অল্প কথা বলা। যদি খুব বেশি কথা বলি তখন অনেক কথা বলে, বা মহান, এরকম কিছু, মহা কোনো জিনিসকে বোঝালে মহাসমুদ্র, এরকম। তো অল্প প্রাণ বর্ণ যদি আমরা কটা উচ্চারণ করি আর সেটা যদি ইংরাজিতে লিখি, ক সমান সমান কি লিখবো আমরা? কে। তো খ যদি খ লিখি তাহলে কি লিখবো? ইংরেজিতে কে এইচ। ফোনেটিক্সে যদি লেখা হয়, কিংবা আমরা এসএমএস লেখার সময় যেটা লিখি যে খেয়াল রাখিস না, এবার খেয়াল বানানটা যদি রাখা হয় কে এইচ দিয়ে শুরু হয়। আর যদি বলি যে কথা, কে ও টি এইচ বা কে ও টি এইচ, তো ক উচ্চারণের সময় কে, খ উচ্চারণের সময় কে এইচ। তো কটা উচ্চারণ করতে কটা অল্প লাগলো, কে একটা বর্ণ লাগলো, খ উচ্চারণের সময় কে এইচ দুটো বর্ণ লাগলো। তাহলে এই যে ক বর্ণটা, এটা হচ্ছে অল্প প্রাণ বর্ণ। তাহলে আমরা কি বুঝবো? তেমনই একই ভাবে চ উচ্চারণ করতে সি, চ উচ্চারণ করতে লাগে সি, ছ উচ্চারণ করতে লাগে সি এইচ। তেমনই যদি দেখি গ, গ উচ্চারণ করতে লাগে জি, আর ঘ উচ্চারণ করতে লাগে জি এইচ। তাহলে এবার আমরা এখান থেকে একটা কনসেপ্ট পাবো যে বর্গের বা ব্যঞ্জনের প্রথম বর্ণ ও তৃতীয় বর্ণ, এগুলো হচ্ছে প্রথম ও তৃতীয় বর্ণগুলো হচ্ছে কি না? অল্প প্রাণ। তাহলে লিখে ফেলি, এগুলো হচ্ছে অল্প প্রাণ। তাহলে প্রথমটা কি কি? ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে অল্প প্রাণ। গ, জ, ড, দ, ব, এগুলো হচ্ছে অল্প প্রাণ। তেমনি সেকেন্ড এরটা আর ফোর্থ এরটা, এগুলো হচ্ছে কি না? মহাপ্রাণ। যেমন খ উচ্চারণ করতে বেশি লাগছে কে এইচ, ঘ উচ্চারণ করতে বেশি লাগছে। তো আমরা কি জানলাম? যে বর্গের প্রথম লাইনটা এবং থার্ড লাইন যেটা হয় সেটা হচ্ছে অল্প প্রাণ, আর তারপরে সেকেন্ড ও ফোর্থ হচ্ছে মহাপ্রাণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এই পরীক্ষায়। এবার আমরা আসবো ঘোষ আর অঘোষ। ঘোষ কাকে বলে, অঘোষ কাকে বলে? অঘোষ, প্রথমে আমরা ঘোষে আসি। ঘোষ যদি আমরা বলি যে ঘর্ষণ বোঝায়, তো যে বর্ণ উচ্চারণের সময় ঘর্ষণ অনুভূত হয় তখন সেটাকে বলে ঘোষ, আর যে বর্ণ উচ্চারণের সময় ঘর্ষণ অনুভূত হয় না তখন তাকে বলে অঘোষ। তো আমরা যদি ঘোষে যাই আগে, গ, ঘ, উম, এই যে তিনটি বর্ণ আমরা উচ্চারণ করলাম, গ, ঘ, উম, এগুলো উচ্চারণের সময় বেশি সময় লাগছে, আমাদের সময় যেটা লাগে সেটা বেশি লাগছে, প্লাস মুখের মধ্যে একটা ঘর্ষণ অনুভূত হয়, যার জন্য 3, 4, 5 এই যে বর্ণগুলো, এইগুলোকে বলা হয় হচ্ছে ঘোষ বর্ণ। কারণ কি? এগুলো উচ্চারণের সময় ঘর্ষণ অনুভূত হয়, আর প্রথম ও দ্বিতীয় এই দুটো উচ্চারণের সময় কোন রকম ঘর্ষণ অনুভূত হয় না, তাই এগুলোকে বলা হয় অঘোষ বর্ণ। অত বেশি এইসব বিষয় নিয়ে, বাংলার এই ধরনের বিষয়গুলো বা বাংলা বিষয় যে কোনো বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেটুকু দরকার সেটুকু মনে রাখলেই
মনে রাখতে হবে। যেভাবে বোঝালাম এভাবে যদি মনে রাখা যায়, কিংবা আপনার মতো করে আপনি যেভাবে মনে রাখতে পারেন সেভাবে যদি মনে রাখা যায়, তবেই কিন্তু বাংলা বিষয় না তো ভয় পাওয়ার কিছু না। যেটুকু দরকার সেটুকুই মনে রাখি, বেশি গভীরে যাওয়ার তো কোনো দরকার নেই। তো মহাপ্রাণ জানলাম, অল্প প্রাণ জানলাম, ঘোষ জানলাম, অঘোষ জানলাম। এবার যদি এইগুলো থেকে কোশ্চেন করা হয়, এরকম তুলে দেওয়া হবে, ঘ বর্ণটি কি, মহাপ্রাণ, অল্প প্রাণ, এইভাবে অপশন দিয়ে দেওয়া হবে, তখন লিখতে হবে যেটা হবে। এবার আমরা যদি দেখি যে হ, হ একটা বর্ণ, এই যে হ বর্ণ কিংবা হ কার আমরা যেটাকে বলি, এই হ কারটাকে বলা হয় হচ্ছে মহাপ্রাণ বর্ণ। হটাও হচ্ছে মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণ ধ্বনি যেটা বলা যায়, যেটা হ কার হয় আর কি। তেমনি স, তিনটে স আমরা পাই, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স। এই তিনটে শকে বলা হয় অঘোষ বর্ণ। ওকে, তো আমি কোশ্চেন আসতেই পারে যে তো আপনি তো 4টে পর্যন্ত দেখিয়েছেন, তাহলে এই পাঁচটা বর্গ, তাহলে স, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো কোথায় যাবে? তো তাই জন্য এই যে তিনটে শকে বলা হয় অঘোষ বর্ণ, হকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। তো আজকের বিষয় বেশি আর এগোবো না আমরা, এই পর্যন্তই থাকবে। তো যদি কোনো রকম কোনো অসুবিধা বা কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করে আর সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলে শেয়ার করবেন অবশ্যই। আর আজকের পর্যন্ত এই ক্লাস এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা শ্রেণীকক্ষ।